গত ভিডিওতে আমরা ডকুমেন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। ডকুমেন্ট অবজেক্ট মূলত এই অ্যাকচুয়াল HTML ডকুমেন্টেরই রিপ্রেজেন্টেশন। তো চলুন আজ আমরা দেখি কিভাবে এই ডকুমেন্ট অবজেক্টটির সাথে কাজ করে অ্যাকচুয়াল HTML ডকুমেন্টটিতে চেঞ্জ নিয়ে আসা যায়, ইন্টারঅ্যাকশন যুক্ত করা যায়। এর জন্য প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলে আসি এবং আমরা একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করি। এই ভ্যারিয়েবলে আমরা আমাদের ডকুমেন্টের প্রথম H1 এলিমেন্টটি সিলেক্ট করে স্টোর করব। তো চলুন আমরা কোয়েরি সিলেক্টর মেথডের মাধ্যমে আমাদের এলিমেন্টটি সিলেক্ট করি। এখন যদি আমরা ভ্যারিয়েবলটি লক করি তাহলে দেখতে পাবো আমরা আমাদের ডকুমেন্টের প্রথম H1 এলিমেন্টটি সিলেক্ট করতে পেরেছি। এখানে কি হচ্ছে, আমরা আমাদের ডকুমেন্ট অবজেক্টের মধ্যে কোয়েরি করছি বা সার্চ করছি কোয়েরি সিলেক্টর মেথডের মাধ্যমে এবং আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি সিএসএস সিলেক্টর। অলমোস্ট সিএসএসে যে সিলেক্টরগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা HTML এলিমেন্ট ধরে স্টাইল করি, সে সকল সিলেক্টরে আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে আমাদের ডকুমেন্ট থেকে এলিমেন্ট সিলেক্ট করতে পারবো। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, নো প্যানিক। আমরা এটা নিয়ে আরও আলোচনা করব, ততক্ষণ অপেক্ষা করেন। আর এখন চলেন আমরা দেখি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করানোর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো সচরাচর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ক্লোজিং বডি ট্যাগের ওপরে আমাদের স্ক্রিপ্টগুলো লোড করানো থাকে। কিন্তু কেন এমনটা হয় বা কনভেনশন হিসেবেই কেন এটি তৈরি হয়েছে? তো আমরা কি চাইলেই হেড ট্যাগের ভিতরে আমাদের স্ক্রিপ্টটি লোড করাতে পারি না, যেমনটি আমাদের সিএসএস লোড করিয়েছি? হ্যাঁ, অবশ্যই পারি। কিন্তু আমি যদি এখন সেভ দেই, দেখতে পাচ্ছেন এখানে নাল দেখাচ্ছে। কেন নাল দেখাচ্ছে? এখানে আমাদের ডকুমেন্টটি শো করার জন্য এবং ঠিকঠাকভাবে কাজ করার জন্য ব্রাউজার বেশ কিছু স্টেপ নিয়ে থাকে। তো ডিটেলসে না গিয়ে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের ব্রাউজার যখন এই ডকুমেন্টটিকে লাইন বাই লাইন টপ টু বটম রিড করতে থাকে এবং এই পর্যন্ত রিড করে, তখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে গেলে দেখতে পাবো যে আমরা ডকুমেন্টের ভিতর সার্চ করছি H1 এলিমেন্ট, কিন্তু আমাদের যতটুকু ডকুমেন্ট লোড করা হয়েছে বা রিড করা হয়েছে এতটুকুর মধ্যে কি কোনো H1 এলিমেন্ট রয়েছে? না, নেই। তাই আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে ডকুমেন্টের যে এলিমেন্ট অ্যাক্সেস করব সেই এলিমেন্ট সবসময় আগে লোড হওয়া থাকতে হবে। তো আমরা যদি এখন এইখানে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটি রাখি এবং উপরে দেখতে পাচ্ছি আমাদের H1 এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এতটুকু লোড করা হয়ে গেছে। তো আমরা যদি এখন সেভ দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি আবার ফিরে এসেছে। তো সবচেয়ে ভালো হয় আমাদের ক্লোজিং বডি ট্যাগের উপরে রাখা, যেন আমরা এটা এনশিওর করতে পারি যে আমাদের পুরো ডকুমেন্ট থেকে ডম পরিপূর্ণভাবে বিল্ড হয়েছে এবং আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাক্সেসেবল। কিন্তু এমন অনেক সময়ই আসতে পারে যে আমরা আমাদের হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটি লোড করাতে চাচ্ছি। এখানে আমরা ডেফার অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে ব্রাউজারকে একটা হিন্ট দিতে পারি এই স্ক্রিপ্টের মাধ্যমে যে ভাই তুমি আমার এই স্ক্রিপ্টটি লোড করো বা ডাউনলোড করো, কিন্তু এক্সিকিউট করো তখনই যখন পুরো ডকুমেন্টটি ডমে কনভার্ট হয়ে গেছে। তো আমাদের এই স্ক্রিপ্টটি প্যারালালি ডাউনলোড হতে থাকবে, কিন্তু এক্সিকিউট হবে যখন আমাদের পুরো ডমটি বিল্ড হয়ে গেছে। এরকম আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে যেটি অ্যাসিঙ্ক অ্যাট্রিবিউট। অ্যাসিঙ্ক অ্যাট্রিবিউট কিছুটা ডেফারের মতোই কাজ করে, যে প্যারালালি এই স্ক্রিপ্ট ট্যাগের রিসোর্সটি ডাউনলোড হতে থাকে, কিন্তু ডেফার যেমন পুরো ডম বিল্ড হওয়ার পরেই এক্সিকিউট হয়, সেখানে অ্যাসিঙ্ক অ্যাট্রিবিউট থাকলে আমাদের এই স্ক্রিপ্টটির এই ফাইল ডাউনলোড হওয়ার সাথে সাথেই এক্সিকিউট হওয়া শুরু করে দেয়। আরেকটি মজার ব্যাপার দেখি, এমন অনেক থার্ড পার্টি সলিউশনে আমাদের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে যেখানে আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগটি কোথায় থাকবে বা স্ক্রিপ্ট ট্যাগে কী অ্যাট্রিবিউট বসবে এগুলোর অ্যাক্সেস আমাদের থাকবে না। আমরা শুধু একটি
জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্ক দিতে পারবো, যেমনটা আমার হয়েছিল যখন আমি শপিফাই প্লাগইন নিয়ে কাজ করছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি এখন সেভ দিই আমরা কিন্তু নাল দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ডকুমেন্টের সাথে একটা ইভেন্ট ঘটার জন্য অপেক্ষা করতে পারি। তো আমরা ইভেন্ট লিসেনার ফাংশনটির মাধ্যমে আমাদের ইভেন্টের নামটি দিয়ে দিলাম এবং এখানে একটি ফাংশন দিতে হবে। তো চলুন একটি ফাংশন ক্রিয়েট করি এবং আমাদের কোডগুলো এই ফাংশনের ভিতর রাখি। এখানে কি হচ্ছে, আমাদের ডকুমেন্টের যখন ডম কন্টেন্ট লোড হয়ে যাবে তখন আমাদের এই ইভেন্ট লিসেনারটি এই ফাংশনটি রান করবে। তার মানে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটি যদিও উপরে রয়েছে এবং ডেফার বা অ্যাসিঙ্ক অ্যাট্রিবিউট নেই, তবুও আমাদের কোডটি এক্সিকিউট হওয়ার জন্য অপেক্ষা করছে। এখন যদি আমি সেভ দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আবারও আমাদের এইচ1 এলিমেন্টটি সিলেক্ট করতে পেরেছি, কারণ এই ফাংশনটি তখনই রান হচ্ছে যখন আমাদের ডম কন্টেন্ট পুরোটা লোড হয়ে গেছে। তো এখানে আমরা ইভেন্ট লিসেনার নিয়ে আলোচনা করছি না, মূলত আমাদের এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ কথাবার্তা হবে ইভেন্ট লিসেনার নিয়ে। সো প্যারা নেওয়ার কিচ্ছু নেই, জাস্ট ভুলে গেলেও ভুলে যেতে পারেন এবং সিম্পলভাবে আমরা আবার আসি। তো সবচেয়ে ভালো হয় আমরা সবসময় ক্লোজিং বডি ট্যাগের উপরে লোড করি, এটাই সবচেয়ে ভালো হয় এবং এটি কনভেনশন। তো আমাদের ডকুমেন্টে এলিমেন্ট সিলেক্ট করার আমরা একটি মেথড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কুয়েরি সিলেক্টর। তো আমরা যদি চাই যে আমাদের ডকুমেন্টের সকল এইচ1 এলিমেন্ট সিলেক্ট করব, তাহলে আরেকটি মেথড রয়েছে, সেটি হচ্ছে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর অল। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি নোড লিস্ট একটা অ্যারে লাইক অবজেক্ট এবং অ্যারের চেয়ে একটু ডিফারেন্ট। অ্যারেতে যেমন কম্প্রিহেন্সিভ অ্যামাউন্ট অফ মেথডস রয়েছে, যেমন সাম, এভরি, ম্যাপ, ফিল্টার, এখানে খুব সীমিত মেথড রয়েছে। এটি মূলত খুব সাধারণ ডিফারেন্স, এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আরও সামনে। আমরা আমাদের ডমের দুইটি এলিমেন্ট ধরতে পেরেছি, এইচ1 এলিমেন্ট। তো কোয়েরি সিলেক্টর মেথড কী করছিল, এটি সবসময় প্রথম ম্যাচ করা সিলেক্টরকে সিলেক্ট করবে এবং কোয়েরি সিলেক্টর অল এই সিলেক্টরকে ম্যাচ করে এমন সব কিছুই সিলেক্ট করবে। আমরা যেহেতু বলছি আমরা কোয়েরি সিলেক্টর অল বা কোয়েরি সিলেক্টর মেথডে সিএসএসের যে কোনো সিলেক্টর দিয়ে ডকুমেন্ট থেকে এলিমেন্ট সিলেক্ট করতে পারবো। তো চলুন দেখা যাক আমরা এই ডিভটি সিলেক্ট করতে পারি কিনা। তো এখানে আমরা আমাদের ডিভের ক্লাসটি দিব, তো এখানে আমরা আমাদের সিএসএস সিলেক্টরটি দিলাম এবং আমরা যদি কনসোল করার চেষ্টা করি আমাদের ভ্যারিয়েবলটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিভটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যদি চাই যে আমাদের এই ডিভের মধ্যে আমরা এই ডিভের মধ্যে যে আমাদের আরেকটি ডিভ রয়েছে যেটি হচ্ছে সুপার বেবি জোন, সেই সুপার বেবি জোনের মধ্যে আমরা পি ট্যাগটি সিলেক্ট করতে চাচ্ছি, যেটি মূলত সিএসএস সিলেক্টর। তাহলে কিন্তু আমাদের এই এই প্যারাগ্রাফটি সিলেক্টেড হওয়া দরকার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সিএসএস সিলেক্টরের মাধ্যমে খুব ভালোভাবে সিলেক্ট করতে পেরেছি। তো আমরা কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল মেথড আমাদের ডকুমেন্ট অবজেক্ট থেকে পাচ্ছি। এছাড়াও আমরা কিন্তু যে কোনো এলিমেন্টেই আমাদের কোয়েরি সিলেক্টর অল সহ আর অন্যান্য গুরুত্বপূর্ণ মেথড পাচ্ছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা যদি এখন এই বেবি জোন এলিমেন্টের মধ্যে যে ইমেজ রয়েছে এই ইমেজটা আমরা যদি ফেচ করতে চাই, যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর না লিখে বেবি জোন ডট কোয়েরি সিলেক্টর লেখার মাধ্যমে আমরা এই বেবি জোনের মধ্যে কোয়েরি করছি। যেমন আমি যদি এখানে ইমেজ দেই এবং আমরা কনসোল করি আমাদের ইমেজটি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ইমেজটি সিলেক্ট করতে পেরেছি।
তো শুধু ডকুমেন্ট অবজেক্টের মধ্যে যে আমরা কোয়েরি করতে পারবো এমনটি নয়, বরং এলিমেন্টের মধ্যেও আমরা কোয়েরি করতে পারবো, যার জন্য আমাদের এলিমেন্টেও রয়েছে কোয়েরি সিলেক্টর অল সহ অন্যান্য আরও মেথড। তো ডকুমেন্টে এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা দুইটি মেথড দেখলাম, কোয়েরি সিলেক্টর আর কোয়েরি সিলেক্টর অল। এই দুইটি সচরাচর এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে এছাড়াও বেশ কিছু মেথড রয়েছে, যেমন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো আমরা দেখতে পারি, আমরা যদি চাই, আসুন আমরা এই HTML এলিমেন্টে যাই এবং আমরা যদি চাই যে এই HTML এলিমেন্টটিকে আমরা সিলেক্ট করব এই আইডির মাধ্যমে, তাহলে আমরা যদি লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এখানে কিন্তু আমরা কোয়েরি সিলেক্টরের মতো হ্যাশ সাইন দিতে যাব না, কারণ এখানে আমরা এই মেথডে শুধু আমরা আইডির নাম দিলেই কেবল সিলেক্ট হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে আমাদের এই এলিমেন্ট সিলেক্ট করার পরে এই এলিমেন্টে চেঞ্জ নিয়ে আসা যায়, এই এলিমেন্টে ইন্টারঅ্যাক্টিভিটি যুক্ত করা যায়, এসব নিয়ে বিস্তর আলোচনা করব। আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর যে কোডগুলো লিখেছি তার গিটহাব রিপোজিটরি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আগামী ভিডিওর আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।